ফ্যাসিবাদ বিরোধী বার্তায় নববর্ষ উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ণাঢ্য শোভাযাত্রায় বান্দরবানে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রা উৎসব শুরু। 3 দিন যাবত আমাদের সংক্রান্ত বলে আমাদের সংক্রান্ত উৎসবটা অনুষ্ঠিত হবে। নববর্ষ, তারপরে পিঠা উৎসব, আমরা অনেক মজা করব, অনেক আনন্দ করব। বকেয়ার প্রচলন কমায় নববর্ষে জৌলুস নেই হালখাতা আয়োজনে। কালীখাতা বিক্রি ও আপ্যায়নের আমেজেও সীমিত। বাকি এটা কমে যাওয়াতে আমাদের পয়লা বছর টোটালি এখন কমে গেছে। এখন রানিং এ সবাই হালখাতা করে, যে কয়েকটা দোকানদার করে। বাড়তি চাহিদায় নিষেধাজ্ঞা ভেঙে পদ্মা মেঘনা ইলিশ শিকার। পহেলা বৈশাখে চড়া দামের আশায় বেপরোয়া অসাধু জেলেরা। এবং গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও 20 ফিলিস্তিনির। অস্ত্রবিরতির বিষয়ে আলোচনায় মিশরে হামাসের প্রতিনিধি দল। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। বাংলা নববর্ষ 1432 বরণের প্রস্তুতি সম্পূর্ণ। ছায়ানট ও চারুকলা আয়োজন করছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেখানে অংশ নেবে সব ধর্ম, বর্ণ ও দেশের 28টি জাতির মানুষ। চারুকলা ফিরছে তার শিকড়ে। শোভাযাত্রার নাম দিয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। 21টি মোটিফে থাকবে বৈচিত্র্য, আর চোখে পড়বে ফ্যাসিবাদের আগ্রাসন বিরোধী বার্তা। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনও। আয়োজকরা বলছেন থাকবে ঐক্যের বার্তা ও শান্তির আহ্বান। সাদা দভ্রের প্রতিবেদনে বিস্তারিত। নতুন ভোরের আহ্বানে সুরের ঐকতান, এ যেন নতুনের কণ্ঠে নতুনের জয়গান। বাংলা নববর্ষকে বরণ করে নিতে 1967 সাল থেকে রমনার বটমূলে ছায়ানট আয়োজন করে আসছে সুরের এ অনুষ্ঠান। এবারও সেই ধারাবাহিকতায় চলছে শেষ মুহূর্তের সুর, তাল ও লয়ের প্রস্তুতি। এবারের শিল্পীদের মধ্যে তরুণরাই বেশি। বরং এত বছর ধরে আমরা যেভাবে করে আসছি সেই ধারাটাকেই বিভিন্ন গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, পাঠের মধ্য দিয়ে নতুন করে করা। এবারে দেখা গেল যে বেশিরভাগই হচ্ছে ছোটরা, মানে যারা তরুণ বলা যায়, তাদের সংখ্যাই বেশি। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রথমবারের মতো পহেলা বৈশাখ আয়োজন করে আনন্দ শোভাযাত্রা নামে। 90-এর স্বৈরাচার আন্দোলনের প্রেক্ষাপটে এটি পরিচিতি পায় মঙ্গল শোভাযাত্রা নামে। সময়ের ধারায় এই উৎসব আজ বাঙালির প্রাণের উৎসব। রং, রূপ আর বৈচিত্র্যে হয়ে উঠেছে আরও সমৃদ্ধ। এবার চারুকলা অনুষদ ফিরেছে সেই শিকড়ে, ফিরে দেখছে শুরুর দিনগুলোকে। তাই মঙ্গল শোভাযাত্রা সেই পুরনো নাম মেখেছে। এবারের নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বিগত সময়ে ফ্যাসিবাদের আগ্রাসনে এসব আয়োজন থেকে বাদ পড়েছে অনেক ধর্ম ও জাতির মানুষ। তাই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠবার আমাদের যে অভিপ্রায়, এটাই আমাদের আগামী এই অনুষ্ঠানে এটা ব্যক্ত হচ্ছে। শোভাযাত্রায় থাকছে ছোট বড় মিলিয়ে 21টি মোটিফ। এর মধ্যে 7টি বড় মোটিফের মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি। তবে ষড়যন্ত্র এখনো থেমে নেই। নববর্ষের 2 দিন আগে পুড়িয়ে দেওয়া হয় এই মুখাকৃতি। তবে আবারও নতুন করে ফ্যাসিবাদের মুখাকৃতি নির্মাণ করছে চারুকলা। বিক্ষোভ, প্রতিবাদে সবসময় আমাদের হাতে থাকে রং তুলি, আর এটি দিয়েই আমরা সেই সবার সাথে সংহতি প্রকাশ করি। এগুলো শেষ হয়ে যাবে ঠিক বৈশাখের আগের দিন রাত্রিতে। থাকছে দেশের সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ। বাঙালি ছাড়াও 27টি জাতির মানুষ অংশ নেবে এই শোভাযাত্রায়। আমরা অতীতের মতো আমরা ভুল করবো না যে ছায়ানটের সংস্কৃতিটা একমাত্র বাঙালির সংস্কৃতি, এটা ভুল করবো না আমরা। এটাও আমাদের সংস্কৃতি, কিন্তু এটা একমাত্র সংস্কৃতি না। এখানে হচ্ছে এই আগামী উৎসবের সবচেয়ে মহত্তম দিক। প্রথমবারের মতো বাম্বার নেতৃত্বে ব্যান্ড দলগুলো ও সাইমুমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। ব্যান্ড মিউজিশিয়ানস এবং ব্যান্ড মিউজিশিয়ান শ্রোতা লাভাররা আসবেন এই আমাদের শোভাযাত্রায়।
সবাইকে বলেছি আমরা মাইকেল জ্যাকসনের হিল দ্য ওয়ার্ল্ড করে আসতে। এই গানটা আসলে আমরা পৃথিবীতে একটা বাসযোগ্য বাসস্থান চাই, শান্তি চাই। সরকার আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে যে আমরা একটা সবাইকে নিয়ে একটা আয়োজন করতে চাই, তারপর সবাই যেটা সাপোর্ট করবে এরকম কিছু যেন তারা দেয়, সে জায়গা থেকে আমরা আবেদন জানিয়েছি, তারা শুনেছেন। আমরা বলছি যদি হয় তখন আমরা আমাদের সাপোর্ট থাকবে, আর ইন্ডিভিজুয়ালিভাবে সাইমুমের আয়োজন থাকবে শাহবাগে। শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে আবার চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবার কথা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার। শোভাযাত্রায় যেন অন্যরকম কিছু থাকছে। এই শোভাযাত্রায় প্রাধান্য পাবে জুলাই আন্দোলন এবং ৩৬ জুলাই। সব কিছুই প্রস্তুত, এবার কেবলমাত্র সময়ের অপেক্ষা। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। চলে যাচ্ছি তার কাছে। তারেক, কি কি আয়োজন রয়েছে এই 2 দিনব্যাপী উৎসবে জানাবেন? এটি যেমনটা বলছিলেন যে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উদযাপনের যে 2 দিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠান আজকে শুরু হয়েছে সকাল 9টা থেকে। যদিও শুরুতে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তাদের যে সঙ্গীত পরিবেশনা ছিল তা আসলে পরিবেশন করেছেন, এবং এই মুহূর্তে আসলে আনুষ্ঠানিকভাবে যে শিল্পী গোষ্ঠীর সঙ্গীত পরিবেশন করার কথা, আবাহনী শিল্পী গোষ্ঠী, সেই আবাহনী সঙ্গীত পরিবেশন করা হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে দিনব্যাপী আসলে যেটা বলা যেতে পারে, যে প্রশ্নটা আপনি রেখেছেন যে কি কি আয়োজন রয়েছে, সেই সংক্রান্তে আমরা দেখেছি যে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আসলে এই পুরো দিনের কার্যক্রম রাখা হয়েছে। এই কার্যক্রমের মধ্যে শুরুতে এই আবাহনী সঙ্গীত পরিবেশন, এরপরে আসলে কথা রয়েছে যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আসলে তিনি এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন, যিনি আসলে উৎসব উদ্বোধনের ঘোষণা প্রদান করবেন। ইতোমধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন ফরিদ আক্তার, এবং একই সাথে উপস্থিত রয়েছেন কবি, নবপ্রাণ আন্দোলন ও নয়া কৃষি সংগঠক ফরহাদ মাজার। আপনারা এই মুহূর্তে যেই সঙ্গীত পরিবেশন করছেন তার নাম আলেয়া বেগম। এবং আরও যে অন্যান্য কার্যক্রম রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে যদি আমি বলতে চাই, যে এখানে ধামাইল নৃত্য ও গান পরিবেশন করা হবে, একই সাথে কুড়িয়ে পাওয়া শাক তোলার পদ্ধতি, 5 মিশালি শাকের বড়া তৈরি, বিভিন্নভাবে শাক রান্না, এমন একটি ভিডিও প্রদর্শনীও করা হবে আসলে। এবং আমি এই মুহূর্তে তো দাঁড়িয়ে আছি শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চের সামনে। আমি বলতে চাই এই আয়োজন উপলক্ষে আসলে একটা ছোটোখাটো প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে, যেখানে বিভিন্ন তাঁত শিল্প থেকে শুরু করে বাংলাদেশের হস্তশিল্পের বিভিন্ন পণ্য এখানে উপস্থাপন করা হয়েছে, এবং একই সাথে বিভিন্ন জাতের ধান এবং দেশি যে বীজ রয়েছে সেই বীজগুলো এখানে রাখা হয়েছে, যার মাধ্যমে আসলে বাংলাদেশের যেই রুট লেভেলের যেই আসলে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। একই সাথে যে জিনিসটা আমরা দেখেছি যে এই অনুষ্ঠানটা কাল পর্যন্ত চলবে, এবং সেই সাথে এই যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রমগুলি মূলত থাকবে বিভিন্ন যে সঙ্গীত শিল্পী গোষ্ঠী রয়েছে, তারা আসলে লোক সঙ্গীত শিল্প গোষ্ঠীগুলো রয়েছে, সেই শিল্পী গোষ্ঠী আসলে তাদের এই সঙ্গীত পরিবেশন করবেন। তাদের যে আয়োজন রয়েছে সেই আয়োজন আসলে এখানে পরিবেশন করা হবে এই উন্মুক্ত মঞ্চে। একই সাথে যে একটু পর আসলে এই সঙ্গীত পরিবেশনের পর ফরিদ আক্তারের এখানে আসলে তার বক্তব্য রাখার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। শিল্পকলা একাডেমি থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসব পালন করা হয়। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি রাহাত। রিজভি, সাংগ্রা উৎসবে কি কি আয়োজন রয়েছে জানাবেন?
আসলে প্রতি বছর কিন্তু মারমা সম্প্রদায়ের লোকজন কিন্তু এই সাংহাই উৎসবের জন্য কিন্তু অপেক্ষা করে থাকে। তো আসলে আয়োজন করা হয়েছে পাহাড়ি জেলায় বান্দরবানে। আমরা দেখতে পেয়েছি সকালে কিন্তু একটি রেলির মাধ্যমে কিন্তু শহরের রাজার মাঠ থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রদক্ষিণ করে পিসায় মিলিয়ে তারা রেলিটি সমাপ্তি ঘোষণা করে। তো আমরা এখন দেখতে পাচ্ছি আয়োজন করা হচ্ছে। তাদের যে মুরব্বীদের পাহাড়িদের যে মুরব্বীদের যারা শ্রদ্ধা নিবেদন করে তারা আশীর্বাদ প্রার্থনা করেন। তো এখানে একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে। মূলত বৈজ্যেষ্ঠ পুজোটা কেন করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এখানে কয়েকজন বেশ গুরুত্বপূর্ণ লোকজন। তো আমাদেরকে আয়োজন কমিটির সাধারণ সম্পাদক সোনিমঙ্গল আমরা যেমনটি জানিয়েছি, তিনি জানিয়েছেন এবার 7 দিনের এই সাংগ্রাইতে তারা নানা আয়োজনে হাতে নিয়েছে। তো বিশেষ করে যে আজকে রেলির মাধ্যমে তাদের যে সাংগ্রাই উৎসব শুরু হয়েছে, আগামী 18 এপ্রিল কিন্তু জলকেলির মাধ্যমে তাদের এই সমাপ্তি হবে। আগামীকাল কিন্তু বৌদ্ধ স্নান এবং রাতে কিন্তু পিঠা মেলাও কিন্তু তারা আয়োজন করেছে। তো পাহাড়ের যেসব পল্লীগুলোতে বিশেষ করে যে মারমা দুর্গ এলাকাগুলোতে কিন্তু নানা আয়োজন হাতে নিয়েছে। মারমা সম্প্রদায়ের লোকজন কিন্তু এই বিশেষ এই সাংগ্রাইকে ঘিরে কিন্তু তারা অনেক প্রতি বছরে কিন্তু অপেক্ষা করে থাকেন। তো আমরা যেমনটা দেখতে পেয়েছি শহরে যেমন শ্বাসরুদ্ধ রয়েছে, তো যেমন পাহাড়িদের মধ্যে একটা সারা বছর যখন তারা আয়োজন অনুষ্ঠানের মধ্যে থাকে, তো বিশেষ করে সাংগ্রাই আসলো তারা কিন্তু এই অনুষ্ঠানগুলোতে মেতে ওঠেন। তো বিশেষ করে গতকাল কিন্তু চাকমা এবং ত্রিপুরাদের সাঙ্গু নদীর তীরে কিন্তু বৈশাখ বিশু অনুষ্ঠানের মধ্যে তারা এই পহেলা বৈশাখকে নতুন বছরকে বড় করে নেন। আজ মারমা সম্প্রদায় কিন্তু সাংগ্রাই রেলির মাধ্যমে কিন্তু তারা নতুন বছরকে বরণ করে নিয়েছেন। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবান থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিজভী রাহাত। রমনা বটমল থেকে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। বর্ষবরণের কি প্রস্তুতি চলছে এখন, এছাড়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? নতুন একটি বর্ষকে বরণ করে নেয়ার জন্য কিন্তু একদমই প্রস্তুত পুরো দেশ। আগামীকাল যেহেতু বাংলা একটি নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে, তাই সেই বর্ষ বরণের যে প্রস্তুতি, বিশেষ করে ছায়ানটের যে প্রস্তুতির কথা আপনি বলছিলেন, 58 বছর ধরে এই রমনার বটমূলে তারা এই যে নতুন একটি দিন, বছরের প্রথম দিনই তারা নতুন বর্ষকে বরণ করে নেয়ার জন্য যেই আয়োজন করে, এবারও তার ব্যতিক্রম হবে না। আগামীকাল সেই আয়োজন রয়েছে। তবে তার আগে যেন কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা দেশের বর্তমান প্রেক্ষাপটে যেন কোনো কিছুই না ঘটে, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবার কড়া নজরদারি দিচ্ছেন এবং নিরাপত্তার কোনো শঙ্কাও নেই বলে কিন্তু তারা জানাচ্ছেন। সেই কিছুক্ষণ আগেই কিন্তু র্যাবের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে আসলে যে কোনো রকমের নিরাপত্তা, যে কোনো ধরনের নিরাপত্তা কিন্তু আসলে জোরদার করা হবে, তারা সেটিও কিন্তু বলছেন। কিছুক্ষণ পরেই গণমাধ্যমে কথা বলা হবে এবং এর বাইরে গিয়ে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি একদমই আজকে বিশেষ করে চোখে পড়ছে, বাহিরের কোনো মানুষ কিন্তু এই রমনার বটমূলে আজকে থেকেই অ্যালাউ করা হচ্ছে না এবং বাহিরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বলছেন যে আগামীকালকেও কিন্তু এই বিষয়টিকে খুব ভালোভাবে জোরদার করা হবে। যারা অনুষ্ঠান উপভোগ করতে আসবেন তারাও আসলে যেন সঙ্গে করে জাতীয় পরিচয়পত্রটি নিয়ে আসেন এবং যারা ছায়ানটের যারা থাকবেন সদস্যরা, তারাও সেই বিষয়টির দিকে বেশ জোরদার করেছেন এবং এই যে ছায়ানটের যেই ঐতিহ্য রয়েছে, যেই ঐতিহ্যের মধ্য দিয়ে তারা আসলে এই বর্ষবরণটি করে থাকে, সেটি যেন কোনোভাবে বাধা বিঘ্নতা না হয় এবং সকলে মিলে যেন আসলে এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন, সেজন্যই কিন্তু আসলে এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটির প্রতি আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে, যেন প্রত্যেক বাঙালি আসলে নির্বিঘ্নে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন এবং বাংলা নতুন একটি বছরকে সুন্দরভাবে বরণ করে নিতে পারেন। সেই চেষ্টা জোরদার করার জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছিলেন যে তারা শতভাগ চেষ্টাটুকু তাদের জায়গা থেকে তাদের দায়িত্বটুকু পালন করছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আবারও যখন র্যাবের থেকে পক্ষ থেকে গণমাধ্যমে কথা বলা হবে, তখন আমি আবারও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। রমনা বটমূল থেকে বর্ষবরণের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। নববর্ষ ঘিরে 100 বছরের পুরনো ঐতিহ্য ব্যবসায়ীদের হালখাতায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বাকির প্রচলন কমে যাওয়ায় জৌলুস হারাচ্ছে হালখাতা। মিষ্টির দোকানে নেই হালখাতা উপলক্ষে আগাম ক্রয় আদেশ, কমেছে লাল সাদা টালি খাতা বিক্রিও। ঢাকা বিষয়ক গবেষকরা বলছেন বাংলা সনে মিল রেখে অর্থ বছর গণনায় ফিরতে পারে হারানো ঐতিহ্য। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে।
বাংলা নতুন বছরের শুরুতে ব্যবসায়ীদের লাল সালু মোড়ানো নতুন খাতায় লেনদেন হালনাগাদ করা শত বছরের পুরনো ঐতিহ্য। নববর্ষকে বরণ করে নিতে নানা প্রস্তুতির সঙ্গে এ পুরনো রীতি ধরে রাখতে বিভিন্ন দোকানপাটে চলে ধোয়া মোছা সহ রঙের কাজ। এতে কর্মচারীদের মাঝে কাজ করছে বাড়তি আনন্দ। তবে অল্প সময়ে রীতিনীতি পরিবর্তনে হালখাতার আয়োজনের পরিধি কমেছে, নাই আগের মতো প্রস্তুতিও। তারপরও ব্যবসায়ীরা নতুন বছরের একদিন আগেই হালখাতার প্রস্তুতি সম্পন্ন করেছেন। দমাসা হয়েছে, মোটর রং পালিশ মোটামুটি শেষ হয়েছে। সামনের যে পয়লা বৈশাখ সেগুলোকে কাস্টমার আসবে, আমরা তাদেরকে মিষ্টিমুখ করাবো। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কাস্টমারদের মক করি, গিফট দেই, তারপরে তাদের দেনা পাওনা সম্বন্ধে আইডিয়া দিই। নববর্ষে নতুন হিসাব লেখার এ খাতায় বাঙালি বনেতি ব্যবসায়ীদের সংস্কৃতির শেকড়ে গাথা। সময়ের পরিবর্তনে বাঙালির সাংস্কৃতিক অঙ্গনের অমোচনীয় লালিত ঐতিহ্য ও ইতিহাস এখন কেবল নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা। এখন বর্তমান যুগের মানুষের সাথে ওই রকম আন্ডারস্ট্যান্ডিংটা কম। আমাদের এখন বাকি নিষিদ্ধই বলা চলে। বাকি এটা কমে যাওয়াতে আমাদের পয়লা বৈশাখ টোটালি এখন কমে গেছে। তো যার সাথে যার সম্পর্ক আছে তারাই একমাত্র ইনভাইটেড হয়। এক সময় হালখাতার আয়োজন পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জমজমাট হলেও বর্তমানে তাঁতিবাজারের স্বর্ণপট্টিতেই এই আয়োজন চোখে পড়ে। ব্যবসায়ীরা বলছেন, বাকির প্রচলন কমে যাওয়ায় হালখাতার ঐতিহ্য কমে আসছে। তবে এখন পাওনা আদায়ের বাইরে ক্রেতাকে করা হয় মিষ্টিমুখ। গণেশ পূজা দিয়ে আরম্ভ হয়, প্রতি বছর আমরা এই পূজাটা করি, করার পরে আমাদের হালখাতা হয়। সবাই মিলে একটা আনন্দ উৎসবমুখ পরিবেশ আমরা উদযাপন করতে চাই। এর নববর্ষ উপলক্ষে আমাদের কাম্য। রীতিরীতি পরিবর্তনে কমেছে লাল সাদা টালিখাতার কদর। হালখাতার আগে টালিখাতার চাহিদা থাকলেও এ পেশার সঙ্গে জড়িতরা বলছেন কমেছে বেচা বিক্রি। অন্যদিকে হালখাতার সঙ্গে জড়িয়ে রয়েছে মিষ্টির সাধু রসদ। আপ্যায়ন করানোর প্রধান পদে নেই আগাম ক্রয় আদেশ। আগে অর্ডার পড়তো প্রচুর, এখন অর্ডার নেই। এখন রানিংয়ে সবাই হালখাতা করে, যে কয়েকটা দোকানদার করে রানিংয়ে। হিসাব খাতা বেচাকিনি বা ওই আপনার কেনাকাটা একটু কমছে, খাতা হালখাতা একটু কমছে। এখন বর্তমানে দাম বেশি একটু, তারপরও বেচাকিনি কাস্টমারও কম, বেচাকিনি একটু কম। পুরান ঢাকার বনেদি ব্যবসায়ীরা স্মৃতিচারণ করে বলছেন, দূর অতীতে ব্যবসায়ী খাতা খোলার বাইরে পারিবারিকভাবে আয়োজন করে সবাইকে মিষ্টিমুখ করা হতো ওই দিন। তবে ঢাকা বিষয়ক গবেষকরা মনে করেন, বাংলা সন মিল রেখে অর্থ বছর গণনায় ফিরতে পারে হারানো ঐতিহ্য। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এরা ছিল, বা মনে করেন যে শহরের সম্মানিত লোকজন যারা আছে তারা, তো তাদের সাথে তো হালখাতা রিলেশনের কোনো ব্যাপার নেই। বাংলা নববর্ষ মানে বৈশাখ চৈত্রতে যদি অ্যাকাউন্টিং সিস্টেম করে তাহলে অটোমেটিক ফিরে আসবে, আবার সাম্প্রদায়িক চরিত্র থাকবে, সার্বজনীন হবে তখন। হালখাতার আয়োজনে ভাটা পড়লেও ঐতিহ্য ধরে রাখতে এ উপলক্ষে মূল্য ছাড় দেবেন পুরান ঢাকার স্বর্ণ ব্যবসায়ীরা। নববর্ষ ঘিরে হালখাতার যে আয়োজন সেটির আবেগ এখন অনেকটাই কমে এসেছে। পাশাপাশি কমেছে এটির বেশ কিছু রীতিনীতিও। একসময় পুরান ঢাকার শাঁখারী বাজার, তাঁতিবাজার ঘিরে হালখাতা আয়োজনের বিশেষ একটি আয়োজন বস্তু। বর্তমানে সেটি এখন তাঁতিবাজারের শুধুমাত্র স্বর্ণপট্টিতেই বিরাজমান রয়েছে। কমেছে এটির অনেক জৌলুসও। ঢাকা বিষয়ক গবেষকরা বলছেন, প্রাচীনতম বাঙালিদের এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে সরকারের উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। পহেলা বৈশাখ আর হালখাতা ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক হিসাবের যুগে অনেকটাই হারিয়ে যেতে বসেছে হালখাতার প্রচলন। তবে এখনও ঐতিহ্য ধরে রেখেছেন কুমিল্লার কিছু ব্যবসায়ী। এদিন পুরনো হিসাব চুকে নতুন বছরের হিসাব খুলবেন হালখাতায়। সে হালখাতা তৈরিতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে কুমিল্লার বাইন্ডিং প্রতিষ্ঠানের কর্মীদের। একই অবস্থা আমন্ত্রণপত্র তৈরির প্রিন্টিং দোকানেও। মাসুদ আলমের প্রতিবেদন বিস্তারিত, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। পুরনোকে ঝেড়ে ফেলে নতুন বছরের সাথে হয় হিসেবের হালনাগাদ। নতুন হিসেব লিপিবদ্ধ করতে দরকার লাল মলাটের হালখাতা। কুমিল্লা এ হালখাতা তৈরির দোকানে এখন বেশ ব্যস্ততা। জাবেদা, খতিয়ান, টালিখাতা, বনবুক সহ নানা ধরনের খাতা তৈরি হচ্ছে। তবে রয়্যাল সাইজের টালিখাতার চাহিদাই সবচেয়ে বেশি, আর তাই চৈত্রের শুরু থেকেই বিশেষ এ খাতা তৈরি এবং বেচাকেনার ধুম পড়েছে কুমিল্লার বাইন্ডিং প্রতিষ্ঠানগুলোতে। শুভ হালখাতা হিসেবে আমরা এটা পয়লা বৈশাখে প্রত্যেকটা কাস্টমারকে আমরা দাওয়াত করি, পুরান হিসাব শেষ করি,
নতুন হিসাবের শুরু হয়, এর মধ্যে আমরা একটা মিষ্টি মুখের মাধ্যমে আমরা একটা কাস্টমারের সাথে একটা সম্পর্ক শুরু হয় আর কি। কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ, রানীর বাজার ও নিমসাদ থেকে শুরু করে জেলার ব্যবসা প্রতিষ্ঠানে লাল শালুতে বাঁধা হালখাতার প্রয়োজন পড়ে। তবে আগের মতো নতুন হিসেব লিপিবদ্ধ করতে আচার অনুষ্ঠান কিংবা ধর্মীয় রীতিনীতিতে ভাটা পড়লেও হালখাতার ঐতিহ্য ধরে রেখেছেন এখানকার ব্যবসায়ীরা। যার যে সুবিধা মতো ইংরেজি মাসে এখন সবকিছু চলে গেছে। এখন আধুনিকতার পয়লা বৈশাখে শুধু ওই নামে পয়লা বৈশাখটা রয়ে গেছে, আর আনুষ্ঠানিকতাটা আস্তে আস্তে ওই ট্রেডিশনটাই আস্তে আস্তে হালখাতার যে একটা ট্রেডিশন ওটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এদিকে হালখাতার সঙ্গে প্রিন্টিং প্রেসেও ব্যস্ততা বেড়েছে আমন্ত্রণপত্র তৈরিতে। ব্যবসা করতে গিয়ে বকেয়া লেনদেন চলে সারা বছরই। তবে বৈশাখে হালখাতার আনুষ্ঠানিকতা কেবল বকেয়া আদায়ে সীমাবদ্ধ থাকে না। মহাজনের সঙ্গে পাওনাদার ও ক্রেতা বিক্রেতার ব্যবসায়িক সম্পর্ক মজবুত করার উপায়ও হালখাতা। তবে ব্যবসায়ীরা বলছেন হালখাতার আমন্ত্রণপত্রের প্রচলন কমে গেছে। আগের চাহিদা এখন হিসাব একটু মানুষ কম করে। কিছু কিছু ব্যবসায়ী কম্পিউটারে ঢুকে ফেলছে তার ক্যাশ, আবার কিছু কিছু মনে করেন মোবাইলে রাখে। হ্যাঁ, তেমন হাতে কলমে নেই। কাগজ লাগে, কাগজগুলো আমরা কাটিং করি, কাটিং করার পরে আমরা এগুলো সেলাই করি, সেলাই করার পরে বোট লাগাই, কাপড় লাগাই, এগুলি খুচরা বিক্রি হয় বিশেষ করে চৈত্র মাসের শেষ দিন, মানে এই দিনকে একটা ফুল বেচার রাতের দিনে তারা বিক্রি করে। এই বছর আল্লাহর মতো অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হালখাতার চাহিদা। মানুষজন একটু উচ্চ উদ্দীপনা নিয়ে নতুন হয়তো ব্যবসা বাণিজ্যে নতুন পরিবেশে তারা শুরু করতে চায়। ডিজিটাল যুগে ভাটা পড়েছে ঐতিহ্যের হালখাতায়। চারপাশে প্রযুক্তির ছোঁয়ায় প্রায় উঠে যেতে বসেছে হাতের লেখা খাতার প্রচলন। তবে বাঙালির এই ঐতিহ্যকে এখনও অতি যত্নে ধরে রেখেছেন কিছু মানুষ। মাসুদ আলম, এখন, কুমিল্লা। বগুড়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। কুমারপল্লীতে তৈরি হচ্ছে মাটির খেলনা ও তৈজসপত্র। সেই সাথে শহরের মার্কেটগুলোতে বেড়েছে লাল সাদা বৈশাখী পোশাকের কেনাকাটা। তবে প্রবীণদের মতে আগের মতো বৈশাখীর আয়োজন অনেকটাই কমে গেছে। পরবর্তী প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে রাষ্ট্রীয়ভাবে বড় পরিসরে বর্ষবরণ আয়োজনের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত রাজীব সেলিনের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। সূর্যের ক্ষিপ্রতার মধ্য দিয়ে আবহাওয়া দিচ্ছে বৈশাখের আগমনী বার্তা। সবুজ পাতায় ঢেকে সতেজ হয়েছে প্রকৃতি। ঋতুর এই পরিবর্তনের সাথে বাংলা নতুন বর্ষবরণে চলছে নানান প্রস্তুতি। বৈশাখী মেলায় বিক্রির জন্য মাটির খেলনা সহ বিভিন্ন তৈজসপত্র তৈরিতে ব্যস্ত বগুড়ার কুমারপল্লী। শেষ সময়ে চলছে রঙের কাজ। একই সাথে ব্যস্ততা বেড়েছে বগুড়ার দুপচাচিয়া উপজেলার খোলাস গ্রামে। এখানে তৈরি হওয়া মাটির বাঁশি, কাঠের গাড়ি সহ এসব খেলনার চাহিদা রয়েছে দেশ জুড়ে। ঢাকা, খুলনা, বরিশাল সব জায়গায় যায়। মাটির খেলনা, পাখি, তারপরে হচ্ছে ফুল, এলা বিক্রি করা হয়। বাঁশি আছে। বৈশাখ মাসে একটু মালের চাপ বেশি হয়, এই কারণে আমাকে 2 মাস আগে থেকে কাজ কাম করতে হয়। আমরা যেটা পাই, যারা কিনে নিয়ে যায় বিক্রি করে তাদের প্রফিটটা তাদেরই বেশি। এদিকে জেলার শপিং মলগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। বিপণী বিতানে শোভা পাচ্ছে লাল সাদা বৈশাখী সাজের পোশাক। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। যতটুকু বৈশাখীর কালেকশন করা হয়েছিল অলমোস্ট প্রায় শেষের দিকে। পহেলা বৈশাখী পোশাক পরে যে ঘোরাফেরা করা যায়, এটা ভালো লাগে, সেই উদ্দেশ্যে আসা আর কি। এছাড়া বৈশাখী মেলায় প্রদর্শন করার জন্য প্রস্তুত হচ্ছে গ্রামাঞ্চলে ব্যবহৃত বিলুপ্ত হয়ে যাওয়া জিনিসপত্রের সংগ্রহশালা। কলের গান, মাতুল, জোয়াল, হারিকেন সহ প্রায় শতাধিক হারিয়ে যাওয়া জিনিসপত্র রয়েছে লোকসংস্কৃতি সংগ্রহশালায়। যদিও আমাদের আধুনিকতার ছোঁয়া অবশ্যই থাকবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য আমরা এই সংগ্রহশালাটা করেছি। এত সব আয়োজন থাকলেও বর্ষবরণের তৃপ্তি নেই প্রবীণদের মাঝে। তারা বলছেন আগের চেয়ে বৈশাখী মেলার পরিধি কমেছে। আগের মতো বড় পরিসরে বর্ষবরণের আয়োজন করতে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়ার দাবি জানান এই কবি। সংস্কৃতিকে যদি আপনি জিইয়ে না রাখেন, জীবন্ত করে না রাখেন, কারা এটা করবে? এখন এটা লোক প্রশাসন অথবা রাষ্ট্রীয় প্রশাসন যাদের উপর দায়িত্ব দেওয়া হয়, তারা এক ছোটোখাটো একটা জায়গায় করে এটা পালন করে তারা দেখালো, কিন্তু ওইভাবে গড়ে ওঠেনি কোনো মানুষ।
বৈশাখী মেলার আয়োজনে গ্রামীণ অর্থনীতিতে কয়েক কোটি টাকা হাত বদল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব সেলিম, এখন বগুড়া। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ব্রিফ করছে র্যাব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। থাকবে রমনা বটমূলে, এরপরে শোভাযাত্রা আছে, চারুকলা কর্তৃক আনন্দ শোভাযাত্রা করা হবে। রবীন্দ্র সরোবরেও দিনব্যাপী অনুষ্ঠান আছে, মানিক মিয়া অভিনীত বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আছে। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি উদযাপিত হয়। আমরা সর্বপ্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আশা করি এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইফটিজিং না হয়, সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। আমাদের বিনীত অনুরোধ থাকবে সাধারণ জনগণের প্রতি, আপনাদের প্রতি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। আমরা সমস্ত দেশব্যাপী এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, এমনকি এটি জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে অনুষ্ঠিত হয়। তা আমাদের নিরাপত্তা বলয় আমরা বিস্তৃত করব সব জায়গায়, যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি করা সম্ভব হয়। তো এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর সহযোগিতা চাচ্ছি। আরেকটি বিষয় আপনারা হয়তো প্রশ্ন করবেন, নিরাপত্তা ঝুঁকির বিষয়। এর জবাবে আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 1 মাসের মাথায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল, তখন এই নিরাপত্তার প্রশ্ন এসেছিল, পূজা হবে কিনা এ নিয়েও সংশয় ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে ওনাদেরকে আশ্বস্ত করা হয় এবং আমরাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হিন্দু ধর্মের যারা নেতৃস্থানীয় যারা আছেন, পূজা উদযাপন কমিটি আছে, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করি, তাদেরকে আশ্বস্ত করি এবং তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এবছর খুব সুন্দরভাবে এই পূজা উৎসবটি সম্পন্ন হয়েছে আনন্দঘন পরিবেশে এবং নিরাপত্তার দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। এরপরে আপনার যতগুলি অনুষ্ঠান হয়েছে, যেমন ধরেন বিজয় দিবস, এরপরে খ্রিস্ট ধর্মদের যে বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, তারপরে মাসব্যাপী রমজান এবং সর্বশেষ যে ঈদ অনুষ্ঠানটি হলো, প্রত্যেকটি অনুষ্ঠানেই নিরাপত্তার বিষয় এসেছে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে আমরা ইনশাল্লাহ নিরাপত্তা দিতে সক্ষম হব। এবং আমরা রাজধানীর শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে চৈত্র সংক্রান্তীয় বৈশাখ উদযাপন উৎসবে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। তারা ব্যস্ত না, ইনফ্যাক্ট তারা কোনো মুরগি বা কোনো প্রাণীজ আমিষ তেমন খান না। মাছ অনেকে খান, কিন্তু অনেকে মাছটাও খান না, এমনকি পেঁয়াজ রসুনটাও তারা বাদ দিয়ে রান্না করেন। তো এটা থেকে আমরা কিন্তু দেখি যে তারা একটা যে জীবন ব্যবস্থা তারা পরিচালনা করেন, সেই জীবন ব্যবস্থার মধ্যে প্রাণ প্রকৃতি রক্ষার বিষয় আছে। আমি আরও যেটা বলতে চাই যে আমাদের নারীদের যে জ্ঞানটা আছে, এই জ্ঞানটার কোনো স্বীকৃতি নাই। নারীরা বোটানিস্টের চাইতে বেশি জ্ঞানী। আপনারা বোটানিস্টকেও যদি জিজ্ঞেস করেন, তারা হয়তো বড় বড় গাছপালার সম্পর্কে অনেক কিছু বলতে পারবেন, কিন্তু থানকুনি শাক বা ইয়েগুলো সম্পর্কে অত বিস্তারিত তারা বোটানিক্যাল অনেক ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু এটার যে কত রকম ব্যবহার আছে, কেমন করে রাঁধতে হয়, শাকের কিন্তু ব্যাপারটা কিন্তু একই সাথে রান্নারও বিষয়। রান্নাটা যদি আমরা ঠিকমতো না করি, কোনো শাক ভাজিতে ভালো, কোনো শাক এমনি ঝোলের মধ্যে রান্না করে, কোনো শাক অন্য ভর্তা হিসেবে খায়। যেমন তেলাকুচা শাকটা, সেটা ভর্তা করে খেলে আপনার ডায়াবেটিস হবে না। এগুলো আমরা কিন্তু কৃষকদের কাছ থেকে শুনেছি। আমরা নিশ্চয় দুপুরে তাদের কাছে আরও অনেক গল্প শুনবো। আমি শুধু একটাই অনুরোধ করব সরকারের পক্ষ থেকে, সেটা হলো যে আমরা যেন যাই করি দেশের উন্নতির কথা বলছি, দেশকে আমরা এগিয়ে নিতে চাচ্ছি এবং
গণ অভ্যুত্থানের পরে, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা পহেলা বৈশাখ ঘিরে বেড়েছে ইলিশের চাহিদা, তাই নিষেধাজ্ঞা অমান্য করেই ভোলায় চলছে অবাধে ইলিশ শিকার। ঘাটে হাক ডাকা চলছে বেচাকেনা। ঘাটে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকায়। বিস্তারিত জানাতে ভোলার ইলিশা মাছ ঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে প্রশাসনের নজরদারি কতটুকু দেখছেন? জাল আমি রয়েছে ভোলার ইলিশা মাছঘাটে। এখানে আমার পাশেই যে নদী রয়েছে এটা মেঘনা নদী। এই নদীতে কিন্তু সকাল থেকে জেলেরা তাদের জাল সাবান নিয়ে মাছ ধরতে গিয়েছে এবং সেখান থেকে মাছ আহরণ করে ঘাটে কিন্তু হাক ডাকে বিক্রি করছে। একদিকে 2 মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে, অপরদিকে জাটকা সপ্তাহ পালন করছে মৎস্য বিভাগ। এই জাটকা সপ্তাহ এবং 2 মাসের নিষেধাজ্ঞা এই উপেক্ষা করে কিন্তু জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করে ঘাটে এনে হাক ডাকে বিক্রি করার চিত্র কিন্তু আমরা দেখেছি। আমরা জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে যে এই 2 মাসের নিষেধাজ্ঞার চলমান থাকলেও কিন্তু জেলেদের জন্য যেই বরাদ্দকৃত বিজিএফ এর চাল তা তারা সঠিকভাবে পায়নি। একরকম অর্ধাহারে অনাহারে তারা জীবনযাপন করেছিল। এই যখনই জীবনযাপন করছে একরকম তারা পেটের দায়ে সামনে বৈশাখকে কেন্দ্র করে, বৈশাখে ইলিশের চাহিদা ব্যাপক রয়েছে এবং মাছের দামও তুলনামূলক ভালো। এই কারণে কিন্তু তারা পেটের দায়ে বাধ্য হয়ে নদীতে যাচ্ছেন এবং যাও ইলিশ অন্যান্য মাছ পাচ্ছেন ঘাটে আনছেন এবং বিক্রি করে তা দিয়ে জীবিকা পরিচালনা করছেন বলেও কিন্তু জেলেরা জানিয়েছেন। অপরদিকে আমি যেই ভোলার শুধু এই ইলিশা ঘাট নয়, ভোলার প্রায় 125টি মাছঘাট রয়েছে। প্রতিটি মাছঘাটের চিত্র কিন্তু এখন এই চিত্র রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা সপ্তাহ উপেক্ষা করে কিন্তু জেলার নদীতে যাচ্ছেন, জাটকা সহ অন্যান্য মাছ কিন্তু তারা আহরণ করছেন এবং ঘাটে এনে তারা প্রকাশ্যে বিক্রি করার চিত্র কিন্তু আমরা দেখেছি। এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের একরকম উদাসীনতা রয়েছে তাদের। আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, মৎস্য কর্মকর্তা জানিয়েছে তাদের অভিযান চলমান রয়েছে, জাটকা সপ্তাহ তারা সঠিকভাবে পালন করছে, কিন্তু বাস্তবে কিন্তু তার কোনো চিত্রই কিন্তু আমরা দেখতে পাইনি। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই আমি এখন যে ঘাটটিতে রয়েছে ঘাটটির পাশেই রয়েছে কোস্টগার্ডের পল্টন, তার কাছাকাছি কিন্তু নৌ পুলিশের ফাঁড়ি রয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করার চিত্র কিন্তু আমরা দেখিনি। তো সবশেষে বলা যায় যে বৈশাখকে কেন্দ্র করে জেলেরা পেটের দায়ে কিন্তু নদীতে যাচ্ছেন, মাছ শিকার করছেন এবং ঘাটে হাক ডাকে বিক্রি হচ্ছে এবং প্রতিটি মাছের দামই কিন্তু কেজি প্রতি 2500 থেকে 2600 টাকা পর্যন্ত বিগত সময়ের সাথে তুলনামূলক বেশি দামে বিক্রি হওয়ার চিত্র কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা মাছঘাট থেকে সর্বোচ্চ তথ্য। ভোলা থেকে যুক্ত ছিল সহকর্মী ইমতিয়াজুর রহমান। বৈশাখের সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নওগাঁ সদর উপজেলার খেলনা বাঁশি তৈরির কারিগররা। বাঁশের গ্রাম হিসেবে পরিচিত এই এলাকা থেকে শুধু বৈশাখে প্রায় 2 কোটি টাকার বাঁশি উৎপাদনের আশা করছেন উদ্যোক্তারা। আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁ সদর উপজেলার সবুজে ঘেরা দেবীপুর গ্রাম, যা বাঁশির গ্রাম নামে পরিচিত। গত 4 দশক ধরে এখানকার 2 শতাধিক পরিবার তৈরি করছেন খেলনা বাঁশি। দিনমজুর থেকে বাঁশি তৈরির কারিগর হয়েছেন রেজাউল মণ্ডল। জমি না থাকায় বন্ধক নিয়ে চাষ করছেন নলখাগড়া। বৈশাখকে ঘিরে 1.5 লাখ টাকার বাঁশি বিক্রি করার আশা তার, যেখানে খরচ বাবদ লাভ থাকবে অন্তত 60 থেকে 70 হাজার টাকা। গতবারের তুলনায় এবারে একটু দামে বেশি হচ্ছে, আর একটু যদি বেশি হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আর যদি সরকারি কোনো সহযোগিতা পাই আমরা তাহলে আরেকটু আগাতে পারবো। খেলনা বাঁশি তৈরির প্রধান কাঁচামাল নলখাগড়া। জমি থেকে কাটার পর পরিষ্কার করে কেটে রোদে শুকিয়ে অন্তত 10টি ধাপে তৈরি হয় বাঁশি। এক একটি বাঁশি তৈরিতে খরচ পড়ে 1.5 টাকা থেকে 5 টাকা পর্যন্ত। পাইকারি বাজারে বিক্রি হয় 2 থেকে 7 টাকায়। গৃহবধূরা বাঁশির সৌন্দর্য বাড়াতে রঙিন কাগজ আর বেলুন পেঁচিয়ে আয় করছেন বাড়তি অর্থ। 1000 বাঁশি পেঁচলে 180 টাকা পাওয়া যায়। একই 10 লাগলে সংসার চালান হয়। বাঁশির দাম একটু বাড়ছে, কিন্তু মজুরিটা বাড়েনি আর কি। মজুরিটা আগের মজুরি আছে। বাবাকে এই জরি প্যাকেটিং করার কাজে সাহায্য করি, এই মোড়ানোর কাজে সাহায্য করি। আমাদের গত 5 বছর আগে যেটা ছিল তার চেয়ে 2 গুণ বা 3 গুণ চাহিদা বেশি হয়েছে। বৈশাখ উপলক্ষে এই গ্রামের বাঁশির চাহিদা থাকে তুঙ্গে। কারিগরদের কাছ থেকে বাঁশি কিনে সিলেট, খুলনা, ঢাকা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। স্থানীয় পাইকাররা জানান, শুধু বৈশাখকে কেন্দ্র করে প্রায় 2 কোটি টাকার বাঁশি তৈরি হবে দেবীপুর গ্রামে। প্রায় প্রতি বছর 1.5 থেকে 2 কোটি টাকার মতো এই বাঁশিটা বিক্রি করা যায়।
এ থেকে অনেক মুনাফা আশা করা যায়। পাশির মতো কুটির শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজন সরকারি সহায়তা, স্বল্প সুদে ঋণসহ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিসিক কর্মকর্তা। নারী উদ্যোক্তা হয় সেক্ষেত্রে 5% সরল সুদে আমরা তাদেরকে ঋণ সুবিধা দিই, খুব সহজ শর্তে আমরা দিই। এবং যদি পুরুষ উদ্যোক্তা হয় 6% সুদে আমরা সহজ শর্তে তাদেরকে আমরা ঋণ দিতে পারি। বছরে এই গ্রাম থেকে প্রায় 20 কোটি পিস বাঁশি তৈরি হয়। এখন নওগাঁ। গাজায় শনিবার দিনভর ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 20 ফিলিস্তিনির। বোমা হামলা হয়েছে দক্ষিণ গাজার আল আহলি হাসপাতালে। এ নিয়ে গাজার মোট 34টি স্বাস্থ্যকেন্দ্র অভিযান চালালো ইসরায়েলি দখলদার বাহিনী। হামলার নিন্দা জানিয়ে গাজার মিডিয়া অফিস বলছে, আল আহলি উপত্যকাটির সবচেয়ে পুরনো ও গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর একটি। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা দখলের পর এবার খান ইউনিস ও মধ্যাঞ্চলের নুসেরাত শরণার্থী শিবির থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরা বলছে, হামাসের ছোড়া 3টি রকেট প্রতিহতের পর স্থলভাগে অভিযান জোরদার করেছে আইডিএফ। অন্যদিকে অস্ত্রবিরতির বিষয়ে আলোচনা করতে মিশরের কায়রোতে পৌঁছেছে হামাসের প্রতিনিধি দল। বিদেশ থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এসব পণ্যের অধিকাংশই চীন থেকে আমদানি করত ওয়াশিংটন। শুক্রবার একটি তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল জানায়, অধিকাংশ দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প যে 10% শুল্ক বসিয়েছেন ইলেকট্রনিক পণ্যে তা কার্যকর করা হবে না। এমনকি চীন থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্যও থাকছে না চড়া শুল্ক। সিপিবির তালিকায় থাকা 20টি ক্যাটাগরির মধ্যে আছে ল্যাপটপ, কম্পিউটার, ডিস্ক ড্রাইভ, সেমিকন্ডাক্টর, মেমোরি চিপ ও ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে যাবে ডেল ও অ্যাপেলের মতো নামি দামি প্রযুক্তি প্রতিষ্ঠান। শুরু থেকে এই প্রতিষ্ঠানগুলো বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশের উপর নির্ভরশীল। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বিকেলে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া জয়ের পর একই মাঠে আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স আয়ারল্যান্ডের বিপক্ষেও অব্যাহত রাখতে চায় টাইগ্রেসরা। বাছাই পর্বের 2 ম্যাচেই হারের স্বাদ পাওয়া আইরিশদের বিপক্ষে আত্মবিশ্বাসী জ্যোতিরা। অবশ্য আইরিশদের বিপক্ষে জ্যোতিদের একক আধিপত্য আত্মবিশ্বাসের অন্যতম কারণ। মুখোমুখি হওয়া সর্বশেষ 5 ম্যাচের পরিসংখ্যানে আইরিশদের জয়ের তালিকায় 0, আর 1 ম্যাচের একটিতে জয় নিয়ে বাছাই পর্বের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। দুদল পরস্পরের মুখোমুখি হবে বিকেল 3টায়। বাংলাদেশ হকি দলের এশিয়ায় শীর্ষ সারিতে থাকার সামর্থ্য আছে বলে মনে করেন কোচ মামুনুর রশিদ। হকির মৌসুমকে 6-7 মাসে উন্নীত করা গেলেও ও নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা গেলে হকিকে ক্যারিয়ার হিসেবে নেবে তরুণরা। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আবারও হকিতে সুদিন ফিরে আসবে বলে মনে করেন দলীয় অধিনায়ক। ফারহান এহসানের প্রতিবেদন। আগামী 17 থেকে 27 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় বসবে এইচএফ কাপ হকি টুর্নামেন্ট। আসরকে সামনে রেখে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে টিম বাংলাদেশ। আসরে বাংলাদেশের চোখ নিজেদের 5ম শিরোপার দিকে। সেই লক্ষ্যে 16 দিনের ক্যাম্প করেছে লাল সবুজের প্রতিনিধিরা। চূড়ান্ত করা হয়েছে 18 সদস্যের দল। দলে নতুন 2 মুখ থাকলেও 18 জনের বোঝাপড়া নিয়ে সন্তুষ্ট অধিনায়ক পুষ্কার মিমো। ফিটনেস নিয়ে সন্তুষ্টি থাকলেও ম্যাচ প্র্যাকটিস নিয়ে অধিনায়কের কণ্ঠে ঝরেছে আক্ষেপ। কোনো দেশের সাথে যদি আমরা প্রস্তুতি ম্যাচ খেলতে পারতাম তাহলে টুর্নামেন্টে হয়তো আমরা আরও ভালো কিছু আশা করতে পারতাম। শুরু থেকে আমরা প্রথমে ফিজিক্যালের দিকে একটু কনসার্ন ছিলাম এবং কোচিং স্টাফও তাই করছিল আমাদের সাথে, ফিজিক্যালি আর কি ফিটনেসের উপর বেশি চাপ দিয়েছে। তো মাঝখানে আমরা টেকনিক্যালি করছি, তারপরে লাস্টের দিকে আমরা কিছু প্র্যাকটিস ম্যাচ খেলছি এয়ারফোর্সের সাথে। তো আশা করি আমাদের কমিউনিকেশন এবং বন্ডিং সবার সাথে সবার, এটা আশা করি আমাদের ভালো আছে। তো আমরা টুর্নামেন্টে এটার ভালো ফল আশা করি। টুর্নামেন্টে প্রাথমিক পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া। তবে আসরে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হতে পারে শক্তিশালী ওমান। তাদের জন্য আলাদা করে ছক কষছে বাংলাদেশ। আসলে আমরা সব প্রতিপক্ষকে শক্ত হিসেবে ধরে নিচ্ছি, তারপরে আমরা বিশেষ করে ওমান একটু বেশি আমাদের জন্য বেশি শক্ত প্রতিপক্ষ। তো আমরা ওদের সাথে ওদের ব্যাপারে আমরা ভিডিও অ্যানালাইজ করছি। আমরা প্রত্যেক দিন সন্ধ্যার পর বসি আমরা সবাই টিম মিটিংয়ে।
তো কিছু কিছু আমরা টিমের ভিডিও দেখছি, তো আশা করি এটার ফল আমরা পাবো টুর্নামেন্টে। এইচএফ কাপে নিয়মিত সাফল্য পেলেও মহাদেশীয় পর্যায়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। কোচ ও অধিনায়ক মনে করেন শীর্ষ সারিতেই থাকার সামর্থ্য আছে দলের, তবে প্রয়োজন সমর্থন আর পৃষ্ঠপোষকতার। বাংলাদেশ এশিয়া 6-এর মধ্যে থাকার মতো টিম। ডোমেস্টিক স্ট্রাকচারটাকে আরও ভালোভাবে সাজাতে হবে, আমাদের নাম্বার অফ প্লেয়ার পাইপলাইনে তৈরি করতে হবে। এখন হকি সিজনটা হয়ে গিয়েছে 2 থেকে 3 মাস, এটাকে যদি 6-7 মাস করা যায় তাহলে হকি প্লেয়াররা আরও এটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে পারে। ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা আমাদের খুবই কম হয়, আমরা একটা টুর্নামেন্টে যা খেলি তারপরে আমাদের কোনো প্র্যাকটিস বা ফ্রেন্ডলি ম্যাচের কোনো সুযোগ থাকে না। এর পিছনে মেন কারণ হলো যে আমাদের ফান্ডিংয়ের সমস্যা। ফেডারেশনের যথেষ্ট ফান্ড নাই যে আমাদের বাইরে গিয়ে কোনো ম্যাচ খেলি বা কোনো টিমকে এখানে এনে খেলাই। দেশের হকির জৌলুস হারিয়েছে অনেক আগেই। ঘরোয়া লিগে মনোযোগ বাড়ালে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য নিয়মিত ধরা দেবে বলে অভিমত সবার। ফারহান ইসান, এখন, ঢাকা। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।